ষড়যন্ত্র চারিদিকে হচ্ছে এবং বিভিন্ন ধরনের সিচুয়েশন তারা তৈরি করে আর আমাদেরকে অপবাদ দেওয়ার চেষ্টা করে। সেই জায়গাতে আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদের গণমাধ্যমকে দেশের পক্ষে, দেশের স্বার্থের পক্ষে দাঁড়াতে হবে। সরকারের সমালোচনা করবেন, সরকার তো বিশাল একটা বিষয়, একেবারে গ্রাসরুট পর্যন্ত থাকে। এখানে সবাই যে সরকারকে চ্যালেঞ্জ করে অগ্নি সন্ত্রাস এগুলো শুরু করেছিল, এই অন্যায়ের বিরুদ্ধে যখন আইনের প্রয়োগ আমরা ঘটিয়েছি, তখন সেগুলোকে তারা বলছিল যে আমরা নাকি প্রোটেস্ট করার অধিকার দিচ্ছি না, গণতান্ত্রিক পরিবেশ দিচ্ছি না, আমরা বিরোধী দলকে অ্যারেস্ট করছি, গ্রেফতার করছি। অথচ আমরা যখন পরিসংখ্যান খুঁজতে যাচ্ছি বিরোধী দলের কয়জন অ্যারেস্ট হয়েছে, পরিসংখ্যান খুঁজে পাচ্ছিলাম না। কেন জানেন? কারণ অ্যারেস্ট যখন করা হয় তখন তো বিরোধী দল দেখে, সরকারি দল দেখে অ্যারেস্ট করা হয় না, অ্যারেস্ট করা হয় অপরাধ দেখে। তো অপরাধী হিসেবে সবগুলো নথিভুক্ত আছে। আগুন জ্বালিয়েছে, পুলিশকে মেরেছে, হত্যা করেছে, মানুষের ঘরে আগুন লাগিয়েছে, সন্ত্রাস করেছে, অ্যারেস্ট হয়েছে। তো যে কারণে ওই পরিসংখ্যানও পাওয়া যাচ্ছে না। অপরাধ করবেন, আইনের প্রয়োগ করবে, তাই আমরা করেছি। তারপরও তারা আমাদেরকে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়ার চেষ্টা করেছে। আর আজকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একেবারে শান্তিপূর্ণ প্রোটেস্ট করছে কারা? ছাত্র শিক্ষকরা। আপনি দেখেছেন পুলিশের আচরণ, তাদের কিভাবে মিলিটারি ঢঙে তাদের প্রিপারেশন নিয়ে তারা ক্যাম্পাসের মধ্যে ঢুকে যে অ্যারেস্ট করছে। কিভাবে একজন নিরস্ত্র নারী, একজন প্রফেসর, তাকে ভার্বালি অ্যাবিউজ করে, তাকে একবার ধাক্কা দিয়ে ফেলে, মাটিতে ফেলে, তাকে একেবারে যুদ্ধাঙ্গদেহী একটা অ্যাপ্রোচ নিয়ে তাকে অ্যারেস্ট করছে তারা। অথচ এরাই আমাদের কিছুদিন আগে লেকচার দিচ্ছিল যে রাইট টু অ্যাসেম্বলি, রাইট টু প্রোটেস্ট, এগুলো নাকি ওদের কাছ থেকে শিখতে হবে আমাদের। গণমাধ্যমের স্বাধীনতা, হিউম্যান রাইটস, এগুলোর লেকচার আমাদের দিচ্ছিল। অথচ আজকে তাদের চরিত্র পরিষ্কার। যদি তারা সত্যিকার অর্থে সৎ এবং অনেস্ট থাকতো তাদের কমিটমেন্টের ব্যাপারে, তাহলে আজকে গাজাতে এই ঘটনা যে ঘটছে, এগুলোকে নির্লজ্জের মতন তারা সমর্থন দিয়ে যেতে পারতো না। আজকে তারা এটাকে প্রতিবাদ করত, এবং এগুলোকে নিয়ে যারা প্রতিবাদ করছে তাদেরকে নিরস্ত্র শান্তিকামী সেই অধ্যাপক, শিক্ষক এবং ছাত্রদের উপরে যেভাবে পুলিশ তারা নামিয়ে দিচ্ছে, সেটি তারা করতে পারতো না। আপনাদের একটি ঘটনা মনে করিয়ে দিই, আপনারা ভুলে গেছেন কিনা। বিরোধী দলের অফিসে, বিএনপির অফিসে পল্টনে, স্পষ্টভাবে বলি, বোমা বিস্ফোরণ হলো। এটা হলে কি হবে? পৃথিবীর যে কোনো দেশে পুলিশ সাথে সাথে কর্ডন করলো জায়গাটা। তারা এসে বলল যে আমাদের ঢুকতে দিচ্ছে না আমাদের অফিসে। যদি কোথাও এক্সপ্লোসিভ কোন এক্সপ্লোশন হয়, সুরক্ষার জন্য, মানুষের সুরক্ষা, নিরাপত্তার জন্য পৃথিবীর যে কোনো দেশের পুলিশ এই কাজ করবে। আমরা তাই করেছি আইন অনুযায়ী। তারপরে পুলিশের একটি টিম ভিতরে গেছে, তারা বোমা উদ্ধার করেছে, এবং এটাকে যখন নিশ্চিত করেছে আর কোনো ক্ষতির সম্মুখীন হওয়ার সুযোগ নেই, ওখানে কোনো এক্সপ্লোসিভ নাই, তারপর আবার এটা তারা খুলে দিয়েছে। তো এই সময় সোয়াটের একটি টিম, আপনারা জানেন পুলিশে সোয়াট একটি স্পেশাল ব্রাঞ্চ আছে, তারা তখন ওখানে ডিপ্লয়েড হয়েছিল। কেন? এক্সপ্লোশন হয়েছে, এক্সপ্লোসিভকে তাদের ওই ট্রেনিং আছে। এখন এটা পার্টি অফিসে যদি হয় আর যদি অন্য কোথাও হয়, এটাকে তো ডিস্টিংগুইশ করার কোনো সুযোগ নাই, রাজনৈতিকভাবে তো ডিফাইন করার দেখার কোনো সুযোগ নাই। আইনের দৃষ্টিতে নিরাপত্তার জায়গা থেকে আপনি যদি দেখেন যেখানে এক্সপ্লোশন হবে, আপনি ট্রেন ফোর্সকে পাঠাবেন। কার জন্য? সকলের সুরক্ষার জন্য, নিরাপত্তার স্বার্থে। তাই কিন্তু আমরা করেছি, অ্যাবসলিউটলি ইন্টারন্যাশনাল প্রোটোকল ফলো করা। অথচ যে দেশটি এই সোয়াতের ট্রেনিং এর সাথে সম্পৃক্ত ছিল, তারা তাদের কনসার্ন এক্সপ্রেস করেছে সোয়াত কেন ব্যবহার করা হয়েছে একটি রাজনৈতিক দলের অফিসে। অথচ এটা কিন্তু রাজনৈতিক দলের অফিস এখানে বিবেচনা ছিল না, ছিল এক্সপ্লোশন, যে কারণে এটা করা হয়েছে। কিন্তু তারা ঠিকই কনসার্ন এক্সপ্রেস করেছে। কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখেন, আজকে ক্যাম্পাসের মধ্যে, তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে একেবারে শান্তিপূর্ণ যে প্রোটেস্ট হচ্ছে, অধ্যাপক, শিক্ষক, ছাত্র ছাত্রীরা যাদের হাতে কি লাঠিও নাই, সেইখানে তারা সোয়াট টিম পাঠিয়ে দিয়েছে। ওই একই দেশের সরকার, যে দেশের সরকার দুদিন আগে আমাদের ক্ষেত্রে যেখানে এক্সপ্লোশন হয়েছে সোয়াট টিম পাঠানো হয়েছে, তারা কনসার্ন এক্সপ্রেস করছে, তারা কিন্তু এই কাজ করছে। তো আসলে বিভিন্ন সময় বিভিন্ন বাস্তবতায় এই চরিত্রগুলো, ক্যারেক্টারগুলো এক্সপোজড হয়ে যায়, সেগুলো আমরা দেখলাম। আজকে প্যালেস্টাইনিয়ান সিচুয়েশনে যে ব্যাপারগুলো ঘটছে, তার ফলে আমরা কিন্তু এগুলো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। আমাদের দেশে
এত ত্যাগের ফলে, এত লড়াই সংগ্রামের পরে দেশটা স্বাধীন করার পরে 3.5 বছরের মাথায় যে মানুষটা দেশ স্বাধীন করলেন তাকে হত্যা করে ফেললো পরিবারের অধিকাংশ সদস্য সহ। ক্ষমতায় নিয়ে চলে আসলো কাদের? মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তিকে। সাম্রাজ্যবাদের যারা এই মুক্তিযুদ্ধকে বিরোধিতা করেছে তাদের বিভিন্ন দালালদেরকে এসে এদেশে ক্ষমতায় বসালো। সামরিক স্বৈর শাসকরা এই দেশ শাসন করলো বছরের পর বছর। তো এই দেশটা অশুদ্ধ করে ফেললো তো তারা, এটাকে শুদ্ধ করতে তো সময় লাগবে। আজকে বঙ্গবন্ধু কন্যা সেই চেষ্টা নিরন্তর করে যাচ্ছেন। উনি যুদ্ধাপরাধীর বিচার করেছেন, উনি অন্যান্য সকল বিষয়গুলো একটির পর একটি অ্যাড্রেস করছেন। গণমাধ্যমকে এত যে ব্যাপ্তি বাড়িয়েছেন উনি, এত সংখ্যা বেড়ে গেছে, এটা কেন বাড়িয়েছেন? কোন বাস্তবতায় বেড়েছে? সরকার যদি কন্ট্রোল করতে চাইতো গণমাধ্যম, তাহলে কি সংখ্যা বাড়াতো? গণমাধ্যমকে কন্ট্রোল করতে গেলে সেই দৃষ্টিভঙ্গি থাকলে আপনি তো সংখ্যা কমিয়ে রাখবেন। সংখ্যা যত কম থাকবে কন্ট্রোল কত সহজ হয়, এটা তো ক্লাস 8-এর একটা বাচ্চা বোঝে। তো যে সরকার সংখ্যা বাড়িয়ে দেয় সেই সরকারের তো কন্ট্রোল করার কোনো দৃষ্টিভঙ্গি থাকার কোনো কারণ নেই। কাজেই আমরা কিন্তু গত 15 বছরে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে মুক্তিযুদ্ধের বাংলাদেশের দিকে ধীরে ধীরে একটু একটু করে এগিয়ে যাচ্ছি, এবং সেই জন্যই উনি কাজ করছেন। কিন্তু ষড়যন্ত্র চারিদিকে হচ্ছে এবং বিভিন্ন ধরনের সিচুয়েশন তারা তৈরি করে আর আমাদেরকে অপবাদ দেওয়ার চেষ্টা করে। সেই জায়গাতে আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদের গণমাধ্যমকে দেশের পক্ষে, দেশের স্বার্থের পক্ষে দাঁড়াতে হবে। সরকারের সমালোচনা করবেন, সরকার তো বিশাল একটা বিষয়, একেবারে গ্রাসরুট পর্যন্ত থাকে। এখানে সবাই যে সফলভাবে কাজ করেন, একই সক্ষমতার সাথে করেন সেটা তো আমি দাবি করছি না। ভুল ভ্রান্তি বিচ্যুতি থাকলে তুলে ধরবেন, কিন্তু দিন শেষে দেশটা আমাদের সবার। এদেশের বিপক্ষে, এই দেশের স্বার্থের বিপক্ষে যে ধরনের ষড়যন্ত্রগুলো হবে সেগুলো আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো। যাই হোক, আমি আজকে